সকল রাজনৈতিক বাবাদের প্রতি সমর্পণ করছি এবং তাদের উদ্দেশ্যে আজকের এই লাইভটি আমরা করার চেষ্টা করছি। আমরা বাংলাদেশের সন্তানরা কথা বলছি। এই মুহূর্তে আমিও একজন সন্তান এবং বাংলাদেশের 5ই আগস্টের যে লড়াই এবং সর্বশেষ বিজয় সংগঠিত হয়েছে, এই লড়াইয়ের আমিও একজন কর্মী, এই লড়াইয়ের আমিও একজন সমর্থক। সেই হিসেবে বাংলাদেশের সকল ছেলেদের মধ্যে আমিও একজন সন্তান কিংবা ছেলে। আজ এই বাবাদের জন্যই উদ্দেশ্য করে আজকের এই লাইভে যে বিষয়টা বলতে চাই, যে আজকের এই বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ সারা বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে গর্জে উঠেছে বিদায় বাংলাদেশের ফ্যাসিবাদের দোসরদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো সহজ হয়েছে। এদেশের সাধারণ শিক্ষার্থীরা জীবনে যেই কঠিন কাজটি করে নাই, জীবনের চেয়ে তো বড় কোনো মূল্য নাই, পৃথিবীতে কোনো কিছুরই মূল্য নাই আপনার শরীরের চেয়ে, জীবনের চাইতে, জানের চাইতে। এরপরে আপনার পরিবার, আত্মীয় স্বজন তো আছেই। তো সমগ্র জীবনটাকে বিলি করে যেই সন্তানেরা, সোনার সন্তানেরা বাংলাদেশটাকে উপহার দিয়েছে, সেই ছেলেরাই বাংলাদেশের নেতৃত্ব দিতে আগে হাঁটবে, বাবার সামনেই হাঁটা উচিত। এবং এটাই হচ্ছে বর্তমান সময়ের সন্তানের প্রতি বাবাদেরও দাবি থাকা দরকার। কারণ হচ্ছে আমরা দীর্ঘ 16 বছর পর্যন্ত আমরা কিচ্ছু করতে পারি নাই, আমাদের কিচ্ছু করা সম্ভব হয় নাই। আমি পারি নাই, কারো উপরে ব্যর্থতা দিচ্ছি না, কিন্তু আমাদের এই বন্ধুরা পেরেছে, আমাদের এই ভাইরা পেরেছে। আমাদের এই ভাইদের প্রতি শ্রদ্ধা, সম্মান আমরা জানাতে চাই। আজকের বাংলাদেশে বর্তমান সময়ের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হচ্ছে আমরা অ্যাকনলেজ করার ক্ষেত্রে অনেক সময় ভুলে যাই। নিশ্চয়ই আমাদের বাবাদের অবদান আছে, আমাদের বাবারা আমাদের পাশে বসে সব সময় সাহায্য করেছে, তারা আমাদের জন্য চেষ্টা করেছে, তারা আমাদের জন্য পথ প্রস্তুত করেছে, তারা আমাদের জন্য ক্ষেত্র তৈরি করেছে। কিন্তু বিজয়ের মশালটা সর্বশেষ সন্তানরাই উদ্ধার করেছে। এবং আমি সকল বাংলাদেশের দামাল ছেলেদেরকে, বন্ধুদেরকে, ছাত্রদেরকে, ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা বাংলাদেশকে স্বাধীন করে আজ এই বাংলাদেশটাকে আমাদের কাছে উপহার দিয়েছেন। আমি একটু সকলের কাছে উন্মুক্ত আলোচনায় বলতে চাই, ধরেন দেশটা স্বাধীন হলো না, 5 তারিখে শেখ হাসিনার হাত থেকে যে কোনো উপায়ে এই দেশটা আপনার হাতে আসলো না, আপনি এখন কি করতেন বলেন? হয় কোর্টের বারান্দায়, না হয় জেলে, না হয় কেউ গুম, না হয় কেউ খুন। একটা বার একটু 3 মাস আগের ইতিহাস চিন্তা করে দেখেন, 3 মাস আগে আপনি কোথায় ছিলেন? এমন কি রাজনীতিবিদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলাগুলো যে ছিল, এই একটা উসিলায় যদি আমরা শুধু কৃতজ্ঞতা পোষণ করি আমার বর্তমান সময়ের এই ছেলেদের প্রতি, তাহলে এর কৃতজ্ঞতার দায়ভার কোনোদিন আমরা শেষ করতে পারবো না। এই কৃতজ্ঞতা কোনোদিন শেষ হবে না। শুধু একটা ইস্যুতে যদি কৃতজ্ঞতা পোষণ করি যে আমার নামের মামলা নাই, আমি এখন জেলে নাই। আজকের এই বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশের আয়নাগরে বন্দী থাকা 2 জন ব্যক্তি জীবনে কল্পনা করেছে তার পরিবারের সাথে মিট করতে পারবে, কিন্তু তারা আজকের মিট করতে পেরেছে। এটা সফলতা। আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাহিরে যাবে, চিন্তা করছে ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুক। একজন নেত্রী যিনি বাংলাদেশের জন্য জীবনকে বাজি রেখে এই রকম ত্যাগ তিতিক্ষার কোন রাজনীতিবিদের উদাহরণ বাংলাদেশে কেউ দেখাতে পারবেন না। তিনি আজকের বাংলাদেশে মুক্ত হয়ে বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে। এটা আমাদের সফলতা, আমাদের ছেলেদের কৃতিত্ব, আমার ভাইদের কৃতিত্ব, আমরা যারা সন্তান, এই সন্তান তুল্য মানুষের কৃতিত্ব যে তারা আজকে এই কাজটি করে দিতে পেরেছে। এজন্য তারা বড়াই করতে চায় না। আমি বলবো আমাদের এই ছেলে বন্ধুদেরকেও যে বড়াই করবেন না, বড়াই করার কিছু নেই। আপনি বাবার জন্য, মায়ের জন্য কাজ করেছেন, হোক আমাদেরকে কেউ গ্রহণ করুক কিংবা ভালোভাবে অ্যাকনলেজ করুক কিংবা না করুক, তাতে কিচ্ছু যায় আসে না। দেশের জন্য যখন আবু সাইদ বুক পেতে দিয়েছে, এই আবু সাইদের বুকের রক্ত আজ বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। আমি সেজন্য বলছি
বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত। আপনি একটাবার চিন্তা করেন, বাংলাদেশের শেখ হাসিনা কতটা ক্ষিপ্ত হলে তার ক্ষমতার কয়েকদিন আগে, মানে ছেড়ে যাওয়ার কয়েকদিন আগে, বাংলাদেশের আরেকটি দল জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে। এই বাংলাদেশে আমি শুনলাম কয়েকদিন আগে, আমি যদিও আগে এটা জানতামও না, যদিও এটা আমার দুর্বলতা, আমিরের একটা বক্তব্যে শুনলাম যে প্রায় 1 যুগ পর্যন্ত তাদের অফিস নাকি খুলতে পারে নাই, এবং বাংলাদেশে কোনো অফিসই নাকি খোলা নিষেধ ছিল, মানে খুলতে পারে নাই। তো কার সফলতা যে আজকের আপনি সারা বাংলাদেশে অফিস করতে পারছেন? গণতান্ত্রিক প্রক্রিয়ার সকল রাজনৈতিক দল, এই যে ধরেন ভিপি নুরের পার্টি কি বলে, গণ অধিকার পরিষদ, আজকে ট্রাক মার্কা পেয়ে আপনি অন্তত মিছিল করতে পারছেন, মিটিং করতে পারছেন। আপনি তো কল্পনাও করেন নাই যে আপনার রাজনৈতিক দল নিবন্ধন পাবে, ভাবতেও পারেন নাই। এইটাই তো আমার এই সন্তানদের, আমার এই ভাইদের আন্দোলনের সফলতা। তাহলে সেই সফলতার পরে এরপরে এবি পার্টি নমিনেশন কি বলে জানি, তারাও মার্কা পেল, এরপর আরো 2-1টি দল সম্ভবত পেয়েছে, এর আগে পেয়েছে। এই যে রাজনৈতিক দলগুলো তারা নতুন নতুন জায়গায় বিকশিত হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, কার অবদান? সন্তানদের অবদান। সন্তানরা তখনই হাইল ধরে যখন বাবা অসুস্থ হয়, বাবার শক্তি থাকে না, বাবা আর পারে না। আর এমনই হয়েছিল বাংলাদেশে, সবাই হতাশ, কোন দিকে যাবে, আর কি সমাধান নাই, কেউ তো পারছে না, কেউ তো স্বপ্ন দেখাচ্ছে না, কোথায় আমরা যাব, কার কাছে সমাধান পাবো? সেই সমাধান কল্পে দেশের মানুষ অস্থির ছিল। সেখান থেকে আল্লাহর মেহেরবানি একটি জাতি হঠাৎ করে আবির্ভূত হলেন, তারা হচ্ছেন এই ছাত্রছাত্রী, এই সোনার ছেলেরা। দল নাই, মত নাই, ত্যাগ নাই, রাজনীতি নাই, কিচ্ছু নাই, নিরপেক্ষভাবে মধ্যমপন্থী একদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে ঝাঁপিয়ে পড়লেন, জীবনের পরে জীবন দিলেন, বাংলাদেশটাকে আমরা স্বাধীনতা পেলাম। এটা কি আমাদের সফলতা নয়? এটা কি বাংলার মানুষের আসল জায়গা নয়? এখন স্বাধীনতা এনে দিবে যারা, তার স্বাধীনতার স্বাদ তিনি রক্ষার জন্য তার তো চেষ্টা থাকবে। সংস্কার হবে, সংস্কার করতে হবে, বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। এই দাবিটা কখনোই অন্যায় নয়, বরং আমি মনে করি যারা এই দাবিগুলোর সাথে শত্রুতা পোষণ করেন, ভুল করে, না বোঝার কারণে, বিবেক শূন্য হয়ে আমরা যখন করি, এটা অপরাধ, এটা ভুল, এটা ভুল। আপনি যে কাউকেই শত্রু মনে করা, এটা একটা রোগ। শিক্ষার্থী আমার বন্ধু, এই দামাল ছেলেরা আমার বন্ধু, সে রাষ্ট্রটাকে এমন ভাবে সংস্কার করে দিবে যেই সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের আপনিও রাজনৈতিক অঙ্গনে বীর দর্পে এগিয়ে যাবেন। বুকে সাহস থাকতে হবে। ভয়ের কি আছে? কি করবে তারা? আমাদের কাছ থেকে কি সব কেড়ে নিয়ে চলে যাবে? এদেশে কি দলটল থাকবে না? এদেশে কি কোনো স্বাধীনতা থাকবে না? এদেশে কি মত প্রকাশ করবে না? এত ভয় কিসের? সবাই করবে, কিন্তু ছেলেদের হাতে চাবিটা ছেড়ে দিতে হবে। বলতে হবে, তোমরা যারা স্বাধীনতা অর্জন করে দিতে পেরেছো, তোমরা দেশ রক্ষাও করতে পারবে। এই আস্থা এই দামাল ছেলেদের উপরে থাকতে হবে। মনে কি ভেবেছেন শেখ হাসিনার মতো নেত্রীকে যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে পেরেছে, তাদেরকে মূর্খ ভাবা, ছোট ভাবা ঠিক হবে না। এই বাংলাদেশের উন্নতি হয় না একটা কারণ, তার অন্যতম কারণ তরুণ নেতৃত্বদেরকে কেউ উঠতে দিতে চায় না, পছন্দ করে না, তাদেরকে জাগতে দিতে চায় না। বারবার তাদেরকে বয়সের বেড়াজলে, শিক্ষার বেড়াজলে চাপ সৃষ্টি করে করে তাদেরকে ছোট রাখা হয়। তুমি এখনো ইন্টার পাস করছো, বোঝো কি? তুমি সবেমাত্র অনার্সে পড়ো, বোঝো কি? তুমি মাস্টার শেষ করো নাই, বোঝো কি? তুমি পিএইচডি শেষ হয় নাই, বোঝো কি? তুমি এখনো ছাত্র, বোঝো কি? আরে বাপরে বাপ, একটা দেশের মূল চাবিকাঠি হচ্ছে যুব সমাজ। যেই যুব সমাজ ইনভেস্ট করবে তার যুবক টাইমটা দেশ গড়ার জন্য, মানবতার জন্য, তাকে আমরা হেলায় খেলায় সময় শেষ করে যখন দাঁত লাড়াচাড়া শুরু করে, বয়স হয়, তখন তাকে আমরা রাষ্ট্রের চিন্তক মনে করি। বাপরে বাপ, এ কারণেই এই দেশের সমস্যা, এ কারণেই এই দেশের পরিবর্তন হয় না, এ কারণেই এই দেশের মানুষের বাস্তবিক অর্থে কোন ধরনের আজকের কোন মূল্যায়ন হয় না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি কেন বলছি? আমি এ কারণেই বলছি, আমাদের এই যুব সমাজদেরকে
অ্যাকনলেজ করতে হবে, তাদের অবদানগুলোকে স্বীকার করে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা যখন এই দেশের জুলাই বিপ্লব হয়েছে 5ই আগস্ট, অনেক কিছু আবেদন নিয়ে এই 5ই আগস্ট সংগঠিত হয়েছে। সাধারণত যেই বিপ্লবগুলো দলীয় রাজনীতির মাধ্যমে সমাধান হয়, একটা সরকারকে ফালানোর জন্য একটা দল সেই সরকারকে ফালায়, তখন এক ধরনের পট পরিবর্তন হয়, যারা ফালায় তাদের উপরে ভিত্তি করে সেই রাষ্ট্র কাঠামো সংগঠিত হয়। তো এখন যুব সমাজ করেছে, ছাত্র সমাজ করেছে, নিশ্চয়ই এই ছাত্র সমাজের অধিকার আছে বাংলাদেশের সকল কিছুতে সংস্কার সাধন করে দেয়া। এই ছাত্রটা আমাদের, তারা তো আমার কারো না কারো ভাই, কারো না কারো বোন, তো আমাদের এত ভয়ের কি আছে? আমি এই জিনিসটা বুঝেই আসে না। দল করলে আমাকে ভয় পেতে হবে কেন? আমি স্পষ্টবাদী হতে পারি না কেন? আমি সত্য নিয়ে কেন আগাতে চাই না? আজকের জেলের মধ্যে আমি যদি ভাত খাইতাম, খুব মামলার পরে মামলায় হাজিরা দিতাম, খুব ভালো লাগতো। আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকের এই জিনিসটা অভ্যাসে, 16 বছরের অভ্যাসে পরিণত হওয়ার কারণে এখনো আমরা মাঝে মাঝে বুঝি যে জেলে কেন থাকলাম না। এটাই এখন একটা বড় অশান্তি আমাদের জন্য তৈরি হয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। বাট আমি রেসপেক্ট জানাতে চাই বাংলাদেশের সকল সিনিয়র রাজনীতিবিদদেরকে, যারা আমাদের পাশে দল নিয়ে মত নিয়ে থেকেছেন, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা তো স্বীকার করতে হবে। আজকের একজন যুবক যে পরিমাণ স্পিরিট নিয়ে কাজ করতে পারে, একজন 90 বছরের একজন বয়স্ক মানুষ সেটা পারবে না, এটা বাস্তবতা। বাট 90 বছরের ওই ব্যক্তিকে অবজ্ঞা করা যাবে না। সে আমার সম্মানিত পিতা, দাদা, তাকে আমাকে সেলুট জানাতে হবে, তার পরামর্শ নিতে হবে, দ্যাট ইজ ভেরি রাইট। কিন্তু যুবকরাই যুদ্ধের জন্য কেন? মনে নাই 5ই আগস্টের আগে রাজনীতিবিদরা পর্যন্ত চিল্লাচিল্লি করে, কান্নাকাটি করে বক্তব্য দিয়েছেন, বলেছেন যুবকরা তোমরা যাও, তোমরাই দেশ গঠন করবা, আমরা না, আমরা আর পারবো না, তোমরাই আগামী দিনে আসবা। তো 5 তারিখের পরে ভুলে যাচ্ছেন কেন? 5 তারিখের আগে যুবকরা যাও, যুবকরা যাও, 6 তারিখের পরে আপনার এখন আর যুবকদের কোনো মূল্যায়ন কেন থাকবে না? আমি বারবার কেন বলি, এই দেশে আমার যে ভাইয়েরা রক্ত ঝরিয়েছে, এই 2000 রক্ত ঝরানো ভাইদেরকে যদি বিচার করতে হয় তাদের এই হত্যার, তাহলে এই সরকারকে করতে হবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি এই সরকারের অধীনে আমরা এটা করতে না পারি, আগামী যত বছর থাকুক না কেন, সাগররুনি হত্যার 104 বার মামলার চার্জশিট তদন্ত শেষ হয়েছে, দূরত্ব হয়েছে, এই মামলা 110 বারেও শেষ হবে না, হবে না। যখনই কোনো মামলার একটা তালিকা আসবে, খুঁজে দেখবেন আওয়ামী লীগ, কিন্তু লোকটা আমার আত্মীয়, ফয়জুল ভাইয়ের আত্মীয়, অমুক ভাইয়ের আত্মীয়, অমুকের খালতো ভাই, অমুকের মামাতো ভাই, অমুকের ব্যবসার সাথে আমার সম্পৃক্ততা আছে, একসাথে টিভি চ্যানেল আছে, একসাথে ব্যবসা আছে, একসাথে দোকান আছে, তাকে কিভাবে আবার ফাঁসির কাস্টে ঝুলাবো, আসামি বানাবো, এগুলো করতে করতে দেখবেন আসামি আর কাউকে খুঁজে পাবেন না। সে কারণে বলছি, এই সরকারের অধীনেই আমাদেরকে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে, এটা দাবি। এই দাবি করা অন্যায় নয়। এই দাবির বিরুদ্ধে যারা কথা বলবে তারা কখনোই মানুষ হতে পারে না, সে যে হোক, সে যে মতের হোক, যে দলের হোক। আপনার ভাইকে হত্যা করেছে, আমি কি বিচার চাইতে পারি না? আজকের এই বাংলাদেশের বিপ্লবের পিছনের ইতিহাসটাকে মনে রাখতে হবে। যেদিন যারা আজকের এই বিপ্লব চেয়েছে, তারা আজকের সাংবিধানিক সংস্কার চাচ্ছে। অপরাধ কি বলেন? সাংবিধানিক সংস্কার কি প্রয়োজন নেই? আপনি কি মনে করেন যে বাংলাদেশের সংবিধানটা খুব ভালো? যখন আমাদের কোনো কোনো ভাই বলে বা মুরব্বীরা বলে যে সংবিধান পরিবর্তন করার মধ্যে সফলতা নাই, তার মানে সংবিধান পরিবর্তন করতে হলে ম্যান্ডেট লাগবে, এই লাগবে, সেই লাগবে, তাদেরকে প্রশ্ন রাখতে চাই, শেখ হাসিনা কি ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিল? গত 16টি বছর যে অন্যায়ভাবে ক্ষমতায় ছিল, কার ম্যান্ডেটে ক্ষমতায় ছিল? কে অধিকার দিয়েছে তাকে সংবিধান ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিতে? তিনি সেটা করেছেন। আর আজকের প্রতিদিন আপনার ম্যান্ডেট লাগবে। 5 তারিখে ম্যান্ডেট দেখেন নাই? বাংলাদেশের 100 বছরের ইতিহাসে কেউ দেখাতে পারবেন না যে এইরকম ঢাকার বুকে মানুষ হয়েছে যারা নির্দ্বিধায় সাহস করে এই যুব সমাজের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছে, বলেছে তোরা দেশ চালা, আমরা পারলাম না, আমরা বিদায় নিলাম। তো এত বড় ম্যান্ডেটের পরে
ঘন ঘন জিজ্ঞেস করতে হবে কেন? আর আমি আমার উপদেষ্টাদেরকেও বলতে চাই, বিরক্ত আমি, আপনারা যারা আজকের এই কমিটি করে দিয়েছেন সাংবিধানিক পোস্টের জন্য, কি কারণে আপনাদেরকে প্রত্যেকের ঘরের ধারে ধারে গিয়ে জিজ্ঞেস করতে হবে? ডক্টর কামাল সাহেবকে জিজ্ঞেস করেন, অমুক করেন, তমুক করেন, প্রত্যেককে জিজ্ঞেস করে আপনি সুযোগ করে দিচ্ছেন আপনার কাজের মধ্যে ইন্টারাপ্ট করার জন্য। কারণ আপনাকে জনগণ ইতিমধ্যে সায় দিয়ে দিয়েছে, আপনাকে জনগণ ইতিমধ্যে সমর্থন জানিয়ে দিয়েছে। আপনি পাবলিককে একটা নতুন কিছু উপস্থাপন করুন, সেটার উপরে আপনি পরামর্শ চান। আপনি করার আগেই সব পরামর্শ নিতে গিয়ে আপনি এখন সংবিধান নিয়ে তাদের মুখ চালু করে দিচ্ছেন। আর ওনারা এখন এক একটা বিবৃতি দিচ্ছে, এক এক জায়গায় এক একজনে বলছে এই না হলে সংবিধান চেঞ্জ করা যায় না, এটা না হলে ওটা হয় না। আরে বাপরে বাপ, 16 বছর আওয়ামী লীগের এই সময় কারো কোনো খবরই ছিল না। প্রিয় ভাইরা, আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন হতে দেওয়া যাবে না। প্রিয় বাবারা আপনাদেরকে বলছি, যেই বাপজানেরা আমাদেরকে মনে করেন যে যুব সমাজ, ছাত্র সমাজ হয়তো ভুল করছে না, ছাত্র সমাজ এখনো সঠিক পথে আছে। ছাত্র সমাজের কিছু কিছু কাজ আপনাদের খারাপ লাগবে, আমি জানি। সেই খারাপ লাগবে কার? আমি যদি এখন একটা ব্যাংকের কোনো একটা কাজ নিতাম, কোনো একটা টেন্ডারবাজি নিতাম, দখলদারি করতাম, সন্ত্রাসী করতাম, আমার কাছে মনে হইতো এইটা ভালো, সে কারণে আমার খারাপ লাগতো। কিন্তু যে লোক দেশপ্রেমিক, তার খারাপ লাগার কোনো যুক্তি নাই। কারণ আজকের এই বাংলাদেশ একটি সুন্দরতম বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, অতএব খারাপ লাগার কি আছে? আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার জন্য আপনার কাছে এই সব কিছু মিঠা মিঠা কথা বলবে। আওয়ামী লীগ বলবে বিএনপির এত ভালো, বিএনপির এত বুদ্ধি, তারা এত বড় রাজনৈতিক দল, জামাত এত ভালো, হেফাজত এত ভালো, চরমনায় এত ভালো, এ প্রশংসা করবে। দেখেন না গতকালকার হাসান মাহমুদ কি বলছে? হাসান মাহমুদ বক্তব্যে বলে দিয়েছে অলরেডি, আমরা প্রয়োজনে আপনাদের সাথে ঐক্য গড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তারেক রহমান সাহেবের নাম জীবনের শুদ্ধ ভাষায় উচ্চারণ করে নাই যেই দুষ্ট হাসান মাহমুদ, সেই দুষ্ট এখন তার নাম 3 বার একেবারে কি বলে কলকালার সাথে উচ্চারণ করছে, সুন্দরভাবে উচ্চারণ করছে। তিনি এখন কাজ করতে প্রস্তুত, তিনি এখন দেশ নিয়ে ভাবছেন। কত বড় ধান্দাবাজ! এই ধান্দাবাজদেরকে যুব সমাজকেই থামিয়ে দিতে হবে। আজকের আমাদের আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমরা এই বাংলাদেশকে সকল রাজনৈতিক দল এবং মতকে নিয়ে যুব সমাজ ঐক্যবদ্ধভাবে আজকের আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গঠন করব। আওয়ামী লীগের ফাঁদে যদি কেউ পাড়া দেন, জীবন তো যা গিয়েছে বাকি জীবনও শান্তিতে থাকতে পারবেন না। আওয়ামী লীগ শান্তির জায়গা না, আওয়ামী লীগ আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আওয়ামী লীগ এই দেশের নেতৃত্ব প্রতিষ্ঠিত হতে দিবে না। আওয়ামী লীগ একরোখা একটি সংগঠন, ও যখন ক্ষমতায় আসে, আসার পরে সব ভুলে যায়, কিন্তু আসার আগে সে এরকম বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেই ক্ষমতায় আসে। ও পীর করে আসে, ও একটা নির্বাচনও বাদ দিবে না। ওকে সুযোগ দিলে ও সবগুলোই আসবে। ও ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, আমি জানি তো আওয়ামী লীগের ক্যারেক্টার। আওয়ামী লীগের ক্যারেক্টার হচ্ছে মন্দের ভালো, যখন যে অবস্থায় থাকো সেই অবস্থায় যা ইচ্ছা তাই করে নাও, সেটা হচ্ছে আওয়ামী লীগের সিস্টেম। অতএব এখন হচ্ছে মন্দের ভালো কি? মন্দের ভালো কারো না কারো পিঠের উপরে চড়া, এই চড়াইয়া উতরাইয়া তারা আসবে। একদিকে বিএনপিকে এই কথা বলবে, অন্যদিকে জামাতকে আবার স্থানীয় লোকেরা বলবে, দেখেন আর যাই হোক দেশে শান্তি প্রতিষ্ঠা হইলে আপনার চাইতে ভালো কোনো মানুষ নাই, একটু আপনারা দেশটাকে গঠন করেন, বিএনপি টিএনপি বিশ্বাস করি না, এইগুলো বইলে আবার জামাতকেও পুশিং করবে। এমন একটা দল সবার সাথে পুশিং করে তারপরে ক্ষমতায় আসবে, আবার মুখে মুখে আপনার বিরোধিতাও করবে। সে কারণে বলছি, আমাদের সবাইকে সোচ্চার না হলে, সতর্ক না হলে আগামী দিন কঠিন পরিস্থিতি যেটা সামাল দেওয়া সম্ভব নয়। আমরা সম্মানিত আমাদের পিতাদেরকে শ্রদ্ধা জানাই। আমি আজকের এই লাইভটার মূল উদ্দেশ্যই হচ্ছে পিতাদেরকে পিতার জায়গায় আমরা সম্মান করব, আমার সন্তানদেরকেও সন্তানদের জায়গায় পিতারা সম্মান কিংবা স্নেহ কিংবা আদর যত্ন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার এই ভাইয়েরা যে এত বড় আন্দোলন করলেন, বাংলাদেশের এমন কোন দল আছে কিনা যেই দলটা যারা যারা আন্দোলন করেছে এই ভাইদেরকে ডেকে এনে অন্তত পক্ষে একটা সংবর্ধনা দিয়েছি? পারি নাই, আমি জানি না, আমি ওপেনলি বলছি, আমার সুযোগ থাকলে আমি করব, কিন্তু আমরা করি নাই। কিন্তু তার মানে কি দাঁড়ালো? আমরা কৃতজ্ঞতা না, আমরা কৃতজ্ঞ জাতি না।
আমরা লিডারশিপদেরকে একনলেজ করতে জানি না, অ্যাপ্রিশিয়েট করতে জানি না, তাদেরকে ডাকতে জানি না। আমাদের সকলকে তাদের পাশে থাকলেই আগামী দিনে বিপদে পড়লে আবারও আমরা তাদের মতো নেতা খুঁজে পেতাম। ভয় পাওয়ার কিছু নাই। ছাত্র জনতা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দখল দিয়ে বসে থাকবে না। আমি ছাত্র জনতার এই সামান্য যে সময়, যেই সময় তারা যে সংস্কারগুলো চায়, এই সংস্কারগুলোর কাছে আমরা সকলের শুধু সহযোগিতা চাই। সব বড় রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান, আপনারাই রাষ্ট্র ক্ষমতায় আসেন, আপত্তি নেই, কিন্তু আপনারা এই সময় দিন যাতে করে আপনার সন্তান কাজ করে একটা সুন্দরতম রাষ্ট্র উপহার দিয়ে যেতে পারে। তারপরে আপনারা নির্বাচনের মধ্য দিয়ে যে যত জনপ্রিয়তা অর্জন করে ক্ষমতায় আসতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে আমার দল আসুক কিংবা আমার দলের বাহিরে আসুক, আমি আমার দলের স্বার্থেই এই কথা বলছি। যদি আজকের এই ছাত্র সমাজের কাছে, এই সরকারের কাছে কৌশলে কারো ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিয়ে এই দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে দেওয়া হয়, তাহলেই আপনার পিছনে ওই যে পার্শ্ববর্তী দেশের এজেন্ডা বাস্তবায়ন হয়ে যাবে। ১/১১-তে তাই হয়েছে। সেনাবাহিনী সম্পর্ক করতে চেয়েছে, শুনেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সম্পর্ক একটি গোষ্ঠী করতে দেয় নাই। সরকারকে, প্রতিপক্ষ যত বড় জটিল সরকার হোক না কেন, আমাকে সেই অবস্থায় আমাকে ওভারকাম করার মানসিকতা থাকতে হবে। কারণ আপনার হাতে তো পাওয়ার নাই, কিছু নাই, যা হওয়ার তাই আমাদেরকে করতে হবে। কিন্তু আমাদেরকে এই সময়ও যারা ষড়যন্ত্র করে এই সরকারের সাথে দূরত্ব তৈরি করবে, আমি মনে করি এটা একটা আওয়ামী চাল, আওয়ামী লীগের একটা পরিকল্পনার অংশ। সেটাই আমি শুধু হতে দিতে চাই না। এখন এই পরিকল্পনা অনেক সময় আমিও বুঝবো না, আপনিও বুঝবেন না। কারণ যারা পরিকল্পনা করে তারা আপন সেজে করে, তারা আপনার প্রশংসা করে, তারা আপনার পিছনে ইনভেস্ট করে, তারা আপনাকে লোভ প্রলোভন দেখিয়ে করে, তারা আপনাকে আপনার আপন ভাইকে শত্রু বানিয়ে দিয়ে চাচাতো ভাইকে আপন বানিয়ে দিয়ে যায়। আর তাই হচ্ছে বাংলাদেশে। এখনো আমি বিশ্বাস করি আওয়ামী লীগ কোন দলের বন্ধু হতে পারে না। যদি কারো বন্ধু হয়, বুঝতে হবে তার পতন অনিবার্য। এদেশে বন্ধু হইলে আপনার চিরশত্রু বিএনপির এই জামাতকেই বন্ধু বানাতে হবে, জামাতকে চিরশত্রু ওই বিএনপিকেই বন্ধু বানাতে হবে, ওই চরমনাইকে ওই ইসলামী পার্টির সাথেই বন্ধুত্ব করতে হবে। যদি এটা করতে না পারেন, বুঝবেন আপনি অপারগ, আপনি বিবেক শূন্য। কারণ আপনি আপনার বন্ধু চেনেন নাই। আর বন্ধুত্ব না চেনার কারণে আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর পর্যন্ত আপনার উপর আমার উপরে চেপে বসার সাহস পেয়েছে। আমি তো এখন অনুধাবন করতে পারছি কেন আওয়ামী লীগ এত 16 বছর ক্ষমতায় ছিল। আমি তো স্পষ্ট বলতে পারছি, একদম চোখের সামনে ভেসে উঠেছে কেন ক্ষমতায় ছিল। একটা কারণ, অনৈক্য। আওয়ামী লীগ দেখেছে এই দেশে কারো মধ্যে ঐক্য নাই। এক হুজুর আর এক হুজুরের সাথে ঐক্য নাই, এক বিএনপির সাথে বিরোধী মতের কারোর সাথে ঐক্য নাই, বিরোধী মত ক্ষমতার লোভে আরেকজনের সাথে ঐক্য নাই। তা আওয়ামী লীগ তো পায়ের উপরে পাও তুলে আরাম করে 16টা বছর কাটিয়েছে। আওয়ামী লীগ ভালো করে জানে যে কোন মিছিলে গুলি করলে কে পালিয়ে যাবে, কাকে রাতের বেলা হুমকি দিলে কে কথা বন্ধ করে দিবে। 16 বছরে অনেককে দেখি নাই যারা কথা বলেন নাই, এখন পুটুর 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 আওয়ামী লীগ সেজে কমেন্টস করে। 16 বছরে যাদেরকে দেখি নাই রাজনৈতিক কোন সিদ্ধান্ত নিতে, তারা এখন আমাদেরকে পর্যন্ত প্রশ্ন করে যে হু আই এম। হ্যাঁ, ধান্দাবাজগুলোর কারণে আজকে রাজনীতি কলুষিত হচ্ছে। এই রাজনীতিকে কলুষিত করতে দেয়া যাবে না। রাজনীতি মানে এই নয় যে আপনার রাজনীতি ভুল হলে সেটার উপরে আপনাকে পরিচালিত হতে হবে, এটা রং। যে কোনো ভুল রাজনীতিকে মেনে না নিয়ে ভুলটাকে স্বীকার করে সত্যের পথে এগিয়ে যাওয়াই হচ্ছে সত্য রাজনীতি। আজকের বাংলাদেশের, আমি তো সে কারণে সিনিয়রদের প্রতি স্যালুট জানাই। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমান সাহেবকে আমি শ্রদ্ধা করি, স্যালুট জানাই। তিনি জাতীয় নেতা পরিণত হয়েছে, একটা মুখ থেকে কোনো একটা শব্দ উচ্চারণ করে না, এত কিছু যায়, তারপরেও বেফাস কোনো মন্তব্য তিনি করেন না। খালেদা জিয়া করেন না। খালেদা জিয়ার বক্তব্য দেখে শেখেন। যেদিন এই সমাবেশ করলো, যেই সমাবেশ নিয়ে অনেক বিতর্ক তর্ক থাকতে পারে, হোয়াটএভার, সেই সমাবেশে খালেদা জিয়ার মাত্র 4 মিনিটের বক্তব্যে 4 মিনিটই ছিল ছাত্রদের প্রশংসা করা, যুবকদের প্রশংসা করা ছিল তার বক্তব্যে। উচ্চারণ করে না একটা বার যে ছাত্র দল কি করেছে, যুব দল কি করেছে, আজকের বিএনপি কি করেছে, একটা শব্দ বলেন। তিনি বলেছেন এই ছাত্ররা, তোমরা
তোমরা দেশকে স্বাধীন করে দিলা, এটাই নেতৃত্ব, স্বীকার করার নেতৃত্ব। আরে বাপরে বাপ, এখন আপনি আমি যদি দল করতে গিয়ে খালেদা জিয়ার চাইতে ভালো ভাবি, আজকের তারেক রহমান সাহেবের ভালো ভাবি, তাহলে তো দেশের 12টা বাজবেই। আর সে কারণেই বাজছে। আজকের এই যে জামাতের আমির ডাক্তার শফিক সাহেব কি মধুর বক্তব্য রাখে, সুন্দর কথা বলে, অ্যাপ্রিসিয়েট করেন, স্যালুট করেন, ভালো লাগে। কথাগুলোর মধ্যে কোনো হিংস্রতা নাই। বারবার বলে হ্যাঁ যুবকরা স্বাধীন করেছে, যারা দেশটাকে স্বাধীন করেছে ওদের মতো করে দেশটা চলুক, আমরা আছি, পাশে থাকবে, এই তো কথা, এগুলোই হওয়া উচিত। কিন্তু যারা আজকের বাংলাদেশের এই সময় ষড়যন্ত্র করছে, এরা প্রত্যেকে না বুঝে কিংবা আওয়ামী লীগের হয়ে বিভিন্ন জায়গায় পিছনে পিছনে অন্য কোনো কারণে কেউ না কেউ করছে, যেটা আমাদের এই দলের জন্য আগামী দিনের ক্ষতির কারণ, দেশের জন্য ক্ষতির কারণ। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের বাংলাদেশে আওয়ামী লীগকে চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগকে কোন দলের পাশে যারা প্রশ্রয় দিবেন তারা মানুষ হতে পারেন না এবং দিবেন না, দিবে না, আমার বিশ্বাস কেউ দিবে না। কিন্তু যদি দেয়, আপনি এখন লিখে রাখেন, বাংলাদেশে যেই দল যত বেশি আওয়ামী লীগের প্রীত দেখাবে সেই দল আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভরাডুবি হবে। কারণ বাংলাদেশের চেতনা হচ্ছে আওয়ামী বিরোধী চেতনা। সহজ কথা, এখন আর ওই আগের 20 বছর আগের ইতিহাস কেউ গুনবে না, গুনবে আজকে আপনি আওয়ামী লীগের সাথে কি করছেন সেটা। আর এই প্রজন্মের ছাত্র সমাজকে যারা শত্রু ভাববেন তারাও ক্ষতির মধ্যে পড়বেন। এই ছাত্রদেরকে চেনেন নাই, যারা শেখ হাসিনার মতো লোককে তাড়াতে পেরেছে, তারা আপনার মতো এই রাজনীতিবিদ 2, 4, 10 জন 50 জনের কথায় ভয় পেয়ে সংস্কার বন্ধ করে চুপ করে থাকবে, এ বিশ্বাস আমি করি না। আমি সে কারণে বারবার বলি, সংস্কার হতেই হবে, সংস্কার করতেই হবে। হ্যাঁ, দীর্ঘমেয়াদী কিছু সংস্কার আছে, সেটা আপনি পারবেন না। এখন 50 বছর লাগবে সংস্কার হইতে, সেটাও ছাত্ররা করবে, নিশ্চয়ই সেটা ছাত্ররা করবে না। ছাত্ররা করবে ইমিডিয়েট অ্যাকশন, যেটা দরকার সেটা। ছাত্ররা যেই দাবি করছে আজকের জাতীয় পার্টি নিষিদ্ধ হতে হবে, আজকের আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, আজকের দোসরদেরকে নির্বাচনে আনতে দেওয়া যাবে না, 14, 18, 24-এর নির্বাচন বাতিল করতে হবে, সংবিধান পুনর্গঠন করতে হবে, চুপ্পু সাহেব নিয়ে কথা বলতে হবে, বাংলাদেশের নতুন বাংলাদেশের সংবিধান রচিত হবে। এই কথাগুলো অপরাধ কোথায়? এই কথাগুলো এখন বাস্তবায়ন করার সময়। তবে রাষ্ট্রের অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে, আমি মনে করি সেটা নির্বাচিত সরকার এসে করবে এবং করা উচিত। তাদের পাশে আমরা সব সময় আগেও ছিলাম, এখনো থাকবো। আমরা 5 তারিখের আগে যেভাবে হৃদয়টা নরম করে বন্ধুদের সহযোগিতা কামনা করে রাস্তায় ছিলাম, আগামী দিনেও আমরা এই ছাত্রদের পাশে আমরা সব সময় থাকার মানসিকতা পোষণ করলেই আমাদের বরত্ব আসবে। জানেন, এখন এই যে চ্যাটাং চ্যাটাং করে না কিছু কিছু লোক, এগুলো কারা করে খুঁজে দেখবেন, গত 16 বছরে কাউরে পান নাই, কাউকে না। হ্যাঁ, কিছু মুরব্বীদের কথা বাদ দিলাম, অনেকে আমাদেরকে ব্যক্তিগতভাবে নসিহত করতে পারে, বড় বড় নেতা যারা আছেন, আমি তাদেরকে মিন করছি না। কিছু কিছু যারা হঠাৎ সুলতান ভাব, এই হঠাৎ সুলতানরা হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য ক্ষতিকর। কোনোদিন ছিল না, একটা ফেসবুকে স্ট্যাটাস পাবেন না, খোঁজেন প্রোফাইলগুলো, এই যারা এখানেও যারা কমেন্টস করে দেখবেন ম্যাক্সিমাম আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ বিএনপি সাইজে কমেন্টস করে। দান্দাবাজকে তো আমি চিনি, ও তো টাউট, ও তো মুনাফিক, ও তো শয়তান, ও আসছে আপন সাজদে। কমেন্টস দেখলে বুঝবেন যে লোকটা মনে হয় কত বড় বিএনপি না যেন জামাত, ঢুকে দেখবেন শালার পুত আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ মার্কা লোকগুলো আজকের বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অশান্তি সৃষ্টির চাবিকাঠি। তারা এই অশান্তি সৃষ্টি করছে, তারা কখনোই আমাদের ছিল না, তারা কখনোই আমাদের থাকবে না। তাদের ব্যাপারে সতর্ক আপনাকে হতেই হবে। ওরা আপনার এখানে ঢুকে ঢুকে অশান্তি সৃষ্টি করবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই একজন লিখছেন 50 টাকার, হ্যাঁ 50 টাকার কমেন্টস, এই কমেন্টসদারী লোকগুলোকে চিহ্নিত করুন, প্রোফাইলে ঢুকুন, দেখবেন বঙ্গবন্ধুর ছবি আরো আগে, এতদিনে অনেক ডিলিট করছে, কিন্তু ওই ছবিগুলো ডিলিট করে তো শেষ করতে পারে নাই। কিছু না কিছু জায়গায় পেয়ে যাবেন যে তারা কোন পন্থী। শেখ হাসিনা ছাড়া কোনো সেলফি নাই, আওয়ামী লীগ ছাড়া কোনো পোস্ট নাই। এখন দেখবেন দ্রব্যমূল্যের দাম কেন, অমুক কেন, তমুক কেন, পেট্রোলের দাম মাত্র 1 টাকা কমাইলো, সেই করলো, এই করলো, এগুলো নিয়ে ব্যস্ত। অর্থ হচ্ছে আওয়ামী লীগ
এই আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের বিটিম হয়ে আপনার এখানে এসে নতুন করে আবার আপনাদেরকে আর একটা কিছু দেখাতে চায়, করতে চায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মির্জা ফখরুল আজকের স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছিল। তো সেখান থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে 2 ঘন্টার অধিক সময় চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর দুপুর 2টায় বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন এবং মহাসচিব অসুস্থ হয়ে পড়েছিল। মহাসচিব স্মৃতিসৌধে ওখানে বেশি রৌদ্র থাকার কারণে মহাসচিব সেখানে একটু অসুস্থ হয়ে পড়েছিল। এখন সেখান থেকে তেনাকে চিকিৎসা করিয়ে আমরা তাকে বাসায় পাঠিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসায় নেওয়া হয়েছে প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন, এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ মহাসচিব সুস্থ আছেন। তো আপনাদের কি মনে হচ্ছে মহাসচিবকে আদৌ সুস্থ আছে? সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে পড়ে যায়, সেখানে রৌদ্রের ভিতরে তিনি পড়ে যেয়ে সেখানে তিনি অসুস্থ হয়ে যায় প্রিয় দর্শক শ্রোতা। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পড়ে যাওয়াতে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নির্বাচনের পরে নিজের কাজে ফিরে যাব এমন কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 20 ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। 2024 সালের বর্ষসেরা দেশ হিসাবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম। এ উপলক্ষে সাক্ষাৎকারটি নেওয়া হয়। নির্বাচন আয়োজনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনা জানাতে চান উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আসলে আমার চাকরি কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ উপভোগ করছিলাম, এজন্য প্যারিসে ছিলাম, সেখান থেকে অন্য কিছু করার জন্য আমাকে টেনে আনা হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি এবং তরুণ্য এটাকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা কার্যক্রমে ফিরে যাব যেটা আমি সারা বিশ্ব তৈরি করেছি। সাক্ষাৎকারে বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কথা হয়। জঙ্গিবাদের ঝুঁকি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না, এটি আমি আশ্বস্ত করছি। তরুণরা ধর্ম নিয়ে নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশে বা আরেক দেশে পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষ করে তরুণদের উপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মামলার জট খুলছে তারেক রহমানের, এমনটাই বলছেন নয়া দিগন্ত। আসলে কতটুকু সত্য আমরা এই বিষয়টি জানি না, চলুন দেখি কি বলছেন। 80 মামলার 30টি থেকে অব্যাহতি দেশে আসার সিদ্ধান্ত নেবেন যথাসময়ে তারেক রহমান।
আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছর সাজা, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলাসহ 5টি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া হয়। আওয়ামী লীগপন্থী আইনজীবীদের আবেদনে দেশের সব গণমাধ্যমে তার বক্তব্য প্রচার ও প্রকাশ নিষিদ্ধ করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। এছাড়া তার বিরুদ্ধে 111-এর পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সময় দেশের বিভিন্ন স্থানে আরও প্রায় 80টি মামলা দায়ের করা হয়। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার জট খুলতে শুরু করেছে। এর মধ্যে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা 30 থেকে 35টি মামলা আদালতের মাধ্যমে খারিজ বা বাতিল করা হয়েছে বলে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন।